বাংলাদেশ কানেক্টেড আছে, আবার ডোবল ওখানে কানেক্টেড, আমাদের এই যে তালিবানের লোক আছে ওখানে কানেক্টেড, দেওবন্দি তো আছেই আছে। এইটাই নিয়ে যদি আপনি দেখেন তাহলে আপনি বলতে পারবেন মোদি অ্যান্ড ডোবল যেটা ডক্ট্রিন আছে, যেটা আপনি একটা প্রোঅ্যাক্টিভ যেটা আপনি নিচ্ছেন সন্ত্রাসবাদের খেলাফে একটা যদি অভিযান চালাচ্ছেন, আপনি মিশন চালাচ্ছেন, ওর মধ্যে ভারত অনেক সাকসেসফুল হবে। কীরকম হবে দেখুন, 1971 1968 ব্যাচ পুলিশ অফিসার আপনার ডোবল সাহেব, রাইট? 1970-তে উনি আইবিতে ট্রান্সফার হয়। দেখুন এটা আপনি ঝান্ডাটা আপনি দেখুন, এটা ব্যাগ থেকে বের করে এরা প্রেস কনফারেন্সে দিয়েছে। এই ঝান্ডাটা আমি বলছিলাম, এই যে ওদের সব কিছু আমাদের রিলেশন অত ভালো, মানে ওরকম এটা প্রথমবার উনি আমাদের কান্ট্রিতে মাটিতে এসছেন, রাইট? আর ওদের কাছে ফ্ল্যাগও নেই, ওদের অ্যাম্বাসি আছে, ওটা আব্দুল ঘানি যেটা পুরনো রিজিম ছিল ওদের কাছে আছে, কিন্তু ধাপে ধাপে তালিবান বলছে ভারত এরা পহেলগাঁও তো স্যার ভারতের ভালো সম্পর্ক ছিল কার সঙ্গে, তো ভালো সম্পর্ক, নো ডাউট অ্যাবাউট ইট, সবার সঙ্গে ভালো, আমাদের আজকেও অনেক ভালো রিলেশন আছে। অ্যান্ড সব থেকে বড় জিনিসটা কি জানেন, এদের সঙ্গে কথা বলতে আপনি দেখবেন কি একটা নিজের মন হয়ে যায় কি আমাদের মতন লোক আছে ওরা, আফগানের লোক, রাইট? এইটাই সব থেকে বড় জিনিস আফগান তালিবানে যারা এসছেন। আর এরা বারবার বলছেন কি তুমি আমাদেরকে প্রথমবার আমাদের ডেকেছো, আমি তোমাদের সঙ্গে আছি। এর ইম্প্যাক্ট আপনার বাংলাদেশে আপনি দেখতে পারবেন, খুব শীঘ্রই দেখতে পারবেন। এই যে ডোবেল সাহেব ছিলেন 1971-এ, উনি আইবির সঙ্গে আমাদের যতগুলো বাংলাদেশ 3 বছর 4 বছরের চাকরি ছিল, ও সময় কিন্তু উনি বাংলাদেশ অপারেশন ছিল, উনি বুঝতে পারেন বাংলাদেশ জিনিসটা কি। তখন থেকে উনি আফগানিস্তান অ্যাজ ওয়েল বাংলাদেশের সঙ্গে ওটা ওনার একটা যোগ আছে, রাইট? আপনি দেখবেন একটা বই আছে দেবদত্ত লিখেছে যে এই যে ডোবেল আছেন উনি 1971 যুদ্ধে কি করে উনি বাংলাদেশের সঙ্গে উনি যুক্ত ছিলেন অপারেশন সঙ্গে, খুব সাকসেসফুল অপারেশন, ওনার যা কন্ট্রিবিউট করা ছিল উনি করলেন। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, আপনি দেখুন 16th of December 1971 93,000 পাকিস্তানি সোলজার আমাদের ইন্ডিয়ান আর্মিকে সারেন্ডার করলো, ওটা সবাই দেখেছে। 93,000 পাকিস্তানি সোলজার 16ই ডিসেম্বর 1971 আমাদের ভারতীয় সেনার সামনে, ওর মধ্যে একটা লেফটেন্যান্ট জেনারেল আর 100 থেকে বেশি ওদের অফিসার ছিল, যারা ব্রিগেডিয়ার কর্নেল ছিল, লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, মেজর ছিলেন, ওরা ছিল। আমরা ওদের যুদ্ধবন্দি করে রেখেছিলাম, রাইট? আর ঠিক এই 16-র পর 3 দিন পর একটা ছবি বেরোলো ওখানে, যে ওখানে কাদের সিদ্দিকি যিনি আছেন, যিনি ওখানে কাদের গুরিল্লা বানাতেন, 17,000 লোক উনি যুদ্ধ করলেন। উনি টাঙ্গাইল শাড়ি তো আমাদের পশ্চিমবঙ্গে অনেক ফেমাস, টাঙ্গাইল শাড়ি, রাইট? তো এই কাদের সিদ্দিকি দুজন লোককে, দুজন যারা রাজাকার ছিল ওদেরকে কুপিয়ে মারলেন, এটা সবার মিডিয়ার সামনে মারলেন। পরে উনি বললেন এটা আমার থেকে ভুল হয়েছে, আমাদের আবেগ ছিল, আমি তাই জন্য রাজাকারকে আমাকে মারতে হলো, আমি কিছু ওই সময় কন্ট্রোল করতে পারিনি, রাইট? এই যে কাদের সিদ্দিকি আজকেও জিন্দা আছেন, উনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন অনেকবার, ওনার ছোট ভাই মিনিস্টার আওয়ামী লীগে ছিলেন, ওনার মেয়েও পলিটিক্সে আছে, উনি আগে আওয়ামী লীগ তারপরে বিএনপি, এখন উনি কৃষককে বানিয়ে ওখানে আছেন, টাঙ্গাইলে আছেন, রাইট? এই যে রাজাকার ও সময় যারা 50,000 থেকে বেশি রাজাকার যারা পাকিস্তান, এটা দেখুন আপনি 16 ডিসেম্বরের ছবি আপনি দেখাচ্ছেন, যেখানে 93,000 সোলজার আমাদের সামনে সারেন্ডার করলো। আর এই যে রাজাকার যারা 50,000 থেকে বেশি ছিল ওখানে, যারা পাকিস্তান আর্মির সঙ্গে কাজ করতো, আগস্ট 1971 একটা অর্ডিন্যান্স এনেছিল ওখানে আহিয়া খান, আর ওই আহিয়া খান অর্ডিন্যান্সে এদেরকে চাকরি দেওয়া হচ্ছে, ওদেরকে হাতিয়ার দেওয়া হলো। তাহলে এই রাজাকারগুলো 16ই ডিসেম্বরের পর কোথায় গেল? এইটাই আমার প্রশ্ন ছিল আপনার কাছে, যে রাজাকাররা তাহলে কোথায় গেল, রাজাকাররা কোথায় আছে? এই প্রশ্নটা বাংলাদেশে এখন কেউ জবাব দিচ্ছে না। বাংলাদেশে 16 ডিসেম্বর পর দুটো জিনিস হলো, যারা মুক্তিযুদ্ধ ছিলেন, যারা সব কিছু হারিয়ে ইন্ডিয়াতে লক্ষ লক্ষ লোক আমাদের ভাই বোনরা এখানে ছিল, ওরা সব দেখলো আমরা এখন মুক্তি পেয়েছি, পাকিস্তান আর্মি সারেন্ডার করছে, ওরা ইন্ডিয়া থেকে ওখানে গেল, ম্যাক্সিমাম লোক চলে গেল, হিন্দুদের ছাড়া ম্যাক্সিমাম লোক চলে গেল। আর ওখান থেকে ম্যাক্সিমাম লোক যারা রাজাকার ছিল, যারা জামাতের লোক ছিল, ওরা ইন্ডিয়াতে ঢুকেছে, ওটা বেঙ্গলে ঢুকেছে, ওরা আসামে ঢুকেছে, ওরা ত্রিপুরায় ঢুকেছে, ওরা সব জায়গায়। আর ওদেরকে অ্যাসিস্ট্যান্স কে দিল কোয়াইটলি? ওদেরকে অ্যাসিস্ট্যান্স দিল জামাতে ইসলাম হিন্দ ওদেরকে আনলো। যারা টপ লিডার ছিলেন জামাত ইসলাম বাংলাদেশ, ওরা তো পাকিস্তানে চলে গেল, বাট যারা মাঝারি বা ছোট কাডার হিসাবে ছিলেন, ওরা সবাই ওখান থেকে পালিয়ে আমাদের ভারতে তারপরে ফেরত যাননি। মানে কেন, যে 1975 পর্যন্ত তো আপনার মুজিব ছিলেন, 71 থেকে 75, তারপর আপনার মিলিটারি রুল ছিল, রাইট? মিলিটারি রুলে আজম খান নিজে এসছে, ওরা ছেলেকে ব্রিগেডিয়ার সাহেব উনিয়ে ওনাকে ফৌজে ভর্তি করা হয়েছে, এইসব আলাদা কথা আছে। কিন্তু এই যে রাজাকার যারা রিভার্স
যেটা করলেন ওরা ইন্ডিয়াতে এইটা 3টে জায়গা, এটা ডকুমেন্টারি এভিডেন্স কোথায় থেকে আমরা বলছি এসব কথা। আপনি দেখবেন আসামে 1979 থেকে 1985 পর্যন্ত আসামের যে আসু আছে, অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন ছিল ও সময়, ওরা একটা আন্দোলন করেছে। ওরা বলছে যে যতগুলো আমাদের কাছে বাংলাদেশি আছে ওরা সব ভোটার লিস্টে ঢুকে পড়েছে, ওরা আমাদেরকে মাইনরিটিতে দিয়ে দিয়েছে। 1979 থেকে 1985 একটা চুক্তি হয়েছে, ওই চুক্তির মধ্যে এই মার্চ 1971-এর কথাটা ঢুকেছে কি যারা এর পরে আসবে কাট অফ ডেট দিয়েছে ওদেরকে আমরা ভারতীয় মানি না। তাহলে ওরা কারা ছিল মার্চ 71-এর পর? আমি তো আরও স্পেসিফিক বলবো, ডিসেম্বর 1971-এর পর যা রাজাকারগুলো ছিল ওরা এইসব জায়গায় ঢুকেছে। তার মানে জামাত ইসলাম বাংলাদেশের লোক, রাজাকার যারা মুক্তিযুদ্ধের আগেনস্টে লড়লো, ওরা আমাদের পশ্চিমবঙ্গে আছে, ওরা আমাদের কি নাম আসামে আছে, ত্রিপুরায় আছে, আর ওরা ধাপে 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 ওরা বুঝতে পেরেছে কি এখানে কি করে ডকুমেন্ট বানানো হয়, কি করে ভোটার লিস্ট বানানো, ওরা বুঝতে পেরেছে এখানে ইন্ডিয়ান ডেমোক্রেসি আছে, এটা পাওয়ার অফ ভোট আমি জানি। তো এরা ঢুকে পড়েছে, নিজে একটা ঢুকিয়ে দিয়েছে ইলেকশন এতে, তাই জন্য লিগেসি ডাটা, তারপরে এনআরসি ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেনশিপ, আর তারপরে সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কেন এটা অপোজিশন হচ্ছে? ওই অপোজিশন যারা করছে ওরা বাংলাদেশের জামাতিরা আছে। ওরা যে বর্ডারে ঢুকলো বা ওরা ওখানে যাদেরকে বিহারি বলা হতো, যারা পাকিস্তান আর্মির সঙ্গে ছিল, যারা এখানে এসছে, ওরা বুঝতে পেরেছে যে যদি এখানে একটা ইনভেস্টিগেশন হবে, ডিপ ইনভেস্টিগেশন হলে এটা ধরা পড়বে যে ওরা তো ইন্ডিয়ান নয়, ওরা তো বাংলাদেশি ছিল, রাইট? ওদের সব কিছু হেরে যাবে। তাই জন্য ওরা একটা সংগঠিত হয়, খুব সংগঠিতভাবে যারা স্মাগলিং কাজ করছে বাংলাদেশ আর ভারতের মধ্যে, এই যে স্মাগলিং লিঙ্ক আছে, ওখান থেকে টাকা যেটা অর্জন করেছে, এই টাকাটা আপনার ঢুকিয়ে দিয়ে এটা অপোজিশন বিল্ড আপ করছে। এই এসআইআর বেসিক্যালি যেটা আজকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হচ্ছে আপনার, এর মধ্যে দেখবেন এই বাংলাদেশিরা ধরা পড়বে। আর আমার যতগুলো অভিজ্ঞতা যে এর মধ্যে কত কোটি লোক ধরা পড়বে, এটা আপনিও জেনে আশ্চর্য হয়ে যাবেন। তাই এটা অপোজিশন বিল্ড আপ হচ্ছে, যারা বিল্ড আপ করছে ওরা বাংলাদেশের জামাত ইসলামের লোক। এটা যারা জাতীয়বাদী আছে ওরা কিন্তু এটা অপোজ করছে না, বিকজ জাতীয়বাদী যারা ছিল, যারা ভেবেছিল যে আমি ইন্ডিয়াতে থাকবো, আমি ইস্ট পাকিস্তান বা ওয়েস্ট পাকিস্তান যাব না, ওদের কাছে কোনো ভয় নেই। জাতীয়বাদী যারা মাইনরিটি আছে ওদের কোনো ভয় নেই। আপনি দেখবেন ওরা কোনোদিন রাস্তায় নামবে না। কিন্তু বাংলাদেশ থেকে জামাত এসছে, যারা বাংলাদেশ থেকে যা বিহারি এসছে, ওদের ভয় আছে, আর ওরা অপোজিশন করেছে। এখন ওরা খুবই সংগঠিত, ওদের কাছে অনেক পয়সা, বিকজ অফ মানি যেটা আছে। তাই জন্য এটা দু রকমে আমাদেরকে দেখতে হবে, একটা জাতীয়বাদী মাইনরিটি আছে, আর একটা আপনার যেটা জামাত ইসলাম বাংলাদেশে যেটা আমার জামাতি আছে, ওরা যারা আমাদের ইন্ডিয়াতে এসছে ওরাই গন্ডগোল করছে, ওরাই এসব যতগুলো জিনিস আমাদের এনআরসি, সিএ, এসআইআর, এটা অপোজিশনটা করছে। আর এই গভর্নমেন্ট যেটা আছে, স্টেট গভর্নমেন্ট আছে, যেটা যাদের স্টেট গভর্নমেন্ট আছে, ওরা এখন বুঝতে পেরেছে এরা খুব সংগঠিত আছে, এদের কাছে পয়সা আছে, তাই জন্য ওরা ভয় করছে।